অ্যাওয়ার্ড নেওয়ার পর আমি নামতেছি তখনই জয়া আপা। তখন জয়া আপা আমি জয়া আপাকে দেখে সামনের দিকে আগে গেছি, জয়া আপা সুন্দর করে হাত ইশারা করলেন, আমি মানে হ্যান্ডশেক করলেন। আমার কাছে এগুলো স্বপ্নের মতো লাগতেছিল যে যার কাছ থেকে হচ্ছে, যার সাথে কাজ করার স্বপ্ন ছিল ওনার সাথে কাজ হয়েছে এবং উনি সর্বপ্রথম স্টেজ থেকে অ্যাওয়ার্ডটা নিয়ে ওনার কাছ থেকে প্রথম আবার ভালোবাসাটা পাওয়া, এটা আমার কাছে অনেক বড় একটা ব্যাপার ছিল। দর্শক, আজ যিনি আমার অতিথি হয়ে এসেছেন তিনি সম্প্রতি সমালোচকের রায়ে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতার মেরিল প্রথম আলো পুরস্কার জয় করেছেন। তিনি উড়াল চলচ্চিত্রের প্রাণ মাহফুজ মুন্না। প্রথমবার প্রধান চরিত্রে চলচ্চিত্রে অভিনয় করেই তিনি পেলেন সর্বোচ্চ সম্মাননা। উড়াল শুধু একটি সিনেমার নাম নয়, যেন আমাদের প্রত্যেকের জীবনের প্রতিচ্ছবি। আর এই গল্পে মতি শুধু পর্দায় নয়, দর্শকের হৃদয়ের গহীনে বেঁচে থাকবেন অনন্তকাল। নিঃশব্দ আবেগ, সংযত সংলাপ আর চোখের ভাষায় মাহফুজ মুন্না যে অভিনয় করেছেন তা ছিল অনবদ্য। আর এই দুর্দান্ত অভিনেতার পুরস্কার জয় নিয়ে কথা বলতে আজ স্টুডিওতে আমরা তাকে আমন্ত্রণ জানিয়েছি। চলুন দর্শক, মাহফুজ মুন্নার সাথে গল্প করি। অভিনন্দন, অভিনন্দন। তবে আজকে আর আমি আসলে মিষ্টি চাবো না, মিষ্টি কোথায় সেটাও আমি জানতে চাই না। মিষ্টি সব দোকানে সব রেডি হচ্ছে, যার যার বাসায় পার্সেল চলে যাবে। আচ্ছা, আমি এই যে পুরস্কার প্রাপ্তিতে আমাদের ভালোবাসার মানুষগুলোর কাছে মিষ্টি চাইতে চাইতে ক্লান্ত। আমরা মিষ্টি পাইনি এখন পর্যন্ত। মিষ্টির সাথে সাথে ভালোবাসাও পার্সেল হয়ে চলে যাচ্ছে সবার কাছে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ এবং ভীষণ ভালো লাগছে আপনাকে সামনে পেয়ে। অনেক গল্প শুনতে চাই, তবে প্রথমেই তো বলতে চাই যে চলচ্চিত্রের প্রথম উড়ানেই আপনি আসলে ছুঁয়েছেন সাফল্যের আকাশ। আর আপনি প্রমাণ করেছেন স্বপ্ন যদি সত্যি হয় তাহলে শুরুটা হতে হবে এভাবেই, ইতিহাস হয়ে যায় শুরুটা। তো 24 এপ্রিলের পর থেকে আসলে দিনগুলো কেমন যাচ্ছে, জীবন কতটা বদলেছে সেটাই আগে শুনি। 24 এপ্রিলের পর থেকেই মানে জীবনে একটু তো চেঞ্জ এসেছে, মানে ওইটা নিয়ে আসলে সত্যি কথাই বলতে হয় যে একটু বদলেছে কিছুটা সময়, যেটা মানে আগের মতো না। তবে আমি না সেটাকে খুব মানে স্বাভাবিক করে তোলার চেষ্টা করছি। আসলে এই মর্যাদা, এই সম্মান, এটা অনেক ভারী একটা জিনিস। আমি মানে এই ভারী জিনিসটা আমি না ভাগাভাগি করতে চাচ্ছিলাম। এই সম্মানটা, এই মানে আবেগটা, এটা আমি সবার মাঝে ছড়িয়ে দিতেই আমি ছুটে গেছি অনেক জায়গায়। এই অ্যাওয়ার্ডটা হাতে নিয়ে আমি ছুটে গেছি। যারা আমার খুব খারাপ সময়ে ছিলেন আমার পাশে, ভালো সময়ে ছিলেন এবং আমাকে নানাভাবে সাজেশন দিতেন, কথা বলতেন এবং আমাকে আত্মবিশ্বাস আর মানে আত্মবিশ্বাস দিতেন আরো, যে যেভাবে আসলে পেরেছেন আপনার পাশে থেকেছেন, সাহস জুগিয়েছেন। হ্যাঁ, তাদের সবার কাছে আমি গিয়েছিলাম এবং গিয়ে আমি তাদের হাতে তুলে দিয়ে বলতেছি, এটা শুধু আমার একার অর্জন না, এটার পেছনে আপনারও শ্রম আছে, আপনাদেরও ভালোবাসা আছে। এখানে সবকিছু আমি অ্যাবজর্ভ করতেছি এই জায়গাটা, এই অ্যাওয়ার্ডের ভিতরে, যাতে আমি এটা দেখলে আমি আপনাদের সবাইকে দেখতে পাই, আমার কাছের মানুষ, আমার বন্ধু, আমার ভাই যারা আছেন সবার কাছে। কি দারুণ অভিব্যক্তি। তবে আপনি এখন অনেকেরই গর্ব, অনেকের জন্যই আসলে অনুপ্রেরণার। আপনাকে দেখে অনেকেই তো স্বপ্ন দেখছেন, আপনার মতো হবার স্বপ্ন তারা দেখছেন, সেই পথেই আসলে চলতে চান অনেকেই। তো উড়াল চলচ্চিত্রে আসলে অভিনয়ের সময় কি একবারও আপনার মনে হয়েছিল যে আপনার ক্যারিয়ারে এত বড় একটা প্রাপ্তি যোগ হতে পারে কখনো কোনোভাবে? না, আমি এটা কখনো ভাবি নাই, কারণ আমাদের দেশে তো অনেক ভালো ভালো অভিনেতা অভিনেত্রীরা আছেন। তবে আমি একটা জিনিস চেষ্টা করেছি, আমি চরিত্রটাকে ভিতরে বাঁচতে চেয়েছি, চরিত্রটার ভিতরে ধারণ করে তারপরে সেটা নিয়েই মানে মানুষের সামনে যেতে চেয়েছি এবং দর্শক যারা দেখেছেন তারা সেই জিনিসটা ফিল করেছেন। তো সেই কারণে আমার মনে হচ্ছিল যে আমার দর্শকের কাছ থেকে যে ভালোবাসাটা আমি পাচ্ছি, এটাই আমার সবচেয়ে বড় অ্যাওয়ার্ড। আচ্ছা, একটা বিষয় আপনি খেয়াল করেছেন, সর্বশেষ যখন আপনি বিনোদন সারাদিনে এসেছিলেন উড়াল সিনেমা নিয়ে কথা বলতে, সেদিন ছিল 5 অগস্ট, গত বছরের কথা বলছি। আর আজকে কিন্তু 5 মে। তো এখন এই মুহূর্তে যদি আপনার কাছে জানতে চাই যে আপনার জীবনে 5 জনের নাম বলুন যারা আপনার পুরস্কার প্রাপ্তিতে আপনার চেয়ে বেশি খুশি হয়েছে। আমার মা যদি বেঁচে থাকতেন তাহলে হচ্ছে যে মা সবচেয়ে বেশি খুশি থাকতেন। আমার পরিবার, আমার স্ত্রী, তারপরে আমার কিছু বন্ধু বান্ধব আছে। আসলে এত মানুষ না, সবাই আমাকে এত পরিমাণ ভালোবাসে, এত পরিমাণ সাপোর্ট করেছে আমাকে জীবনে। আসলে এত মানুষের নাম না আমার ভিতরেই আছে, মানে এটা মানে বলে শেষ করার মতো না। আরেকটি বিষয় আপনি খেয়াল করেছেন, 1 অগস্ট 2023 উড়াল সিনেমার শুটিং শুরু হয়েছিল এবং পাক্কা 2 বছর পর 1 অগস্ট মুক্তি পেয়েছে সিনেমাটি। কিন্তু এই যে মিলগুলো আসলে চোখে পড়ে বা হঠাৎ হঠাৎ করে মনে পড়ে, তো আপনি বলুন, আপনি কি ভাগ্যে বিশ্বাস করেন?
অবশ্যই ভাগ্যে বিশ্বাস করি, তবে আমরা চেষ্টাটা থাকতে হয়, মানে আমরা যদি প্ল্যানিং করি সঠিক, তারপর হচ্ছে নিজের পরিশ্রম ধৈর্য নিয়ে এগিয়ে যেতে থাকি, তাহলে ভাগ্য অবশ্যই সহায় হয়। এবং পরিশ্রমটা আসলে এটার সাথে কিছু ক্যালকুলেশনের ব্যাপার আছে, নিজের পরিশ্রম প্লাস ভাগ্য, এগুলো আসলে আল্লাহ তাআলা দেন, যখন যাকে দেন আসলে তখনই সে তার, হয়তো তিনি মনে করেন যে এখনই সে সেই সময়টার সেই যোগ্য, সময় কিনা। সেই সময় কিনা, সেই সময়টা তার কিনা, তখনই তিনি দেন। আমি যেটা শুনেছি যে আপনাকে আসলে এই সিনেমার এই চরিত্রের জন্য অডিশন দিতে হয়েছিল এবং ফলাফলের জন্য প্রায় 3 মাস অপেক্ষা করতে হয়েছিল। তখন আসলে নিজেকে কিভাবে প্রস্তুত করেছিলেন, কি কি করেছিলেন একটু শুনি। না, আমি যখন মানে মানে একদম ফাইনাল হওয়ার আগ পর্যন্ত এই মাঝখানের 3 মাস আমি আসলে অন্য কাজে ছিলাম। আচ্ছা। মানে আমি সিনেমার চরিত্র হয়ে ওঠার চেষ্টা করিনি, কারণ আমি যেহেতু ফাইনাল হইনি, তো ফাইনাল হওয়ার পরে প্রায় 1.5 থেকে 2 মাস আমি হচ্ছে এই চরিত্রের প্রিপারেশন নিয়েছিলাম। আচ্ছা, এবং উত্তরবঙ্গের যে ডায়ালেক্ট রপ্ত করার যে একটা স্ক্রিপ্ট রিডিং এর সেশন ছিল, বারবার সেটা করতে হয়েছে, তো ওই সময়টাও নিজের দিক থেকেও তো অনেক প্রস্তুতি নিতে হয়েছে। তো ওই সেশনগুলো নিয়ে একটু শুনি, কেমন অভিজ্ঞতা হয়েছে, কি কি শিখেছেন? উত্তরবঙ্গের যে ভাষাটা, আমরা সিনেমাতে যে ভাষাটা দেখেছি ওটা রাজবংশী ভাষার কাছাকাছি, তো ওই ভাষাটা আমার রপ্ত করাটা খুবই কঠিন ছিল আমার জন্য। নিশ্চয়ই। কারণ এই ভাষাটা এত কঠিন, আর আর উত্তরবঙ্গের মানুষের সাথে আমার পরিচয় হাতে গোনা কয়েকজন। তো ডিরেক্টর জোবাইদুর রহমান, সে নিজেও উত্তরবঙ্গের দিনাজপুরের। তারপরে আমাদের সোহেল তৌফিক, যে রঞ্জু চরিত্রটা করেছিল, সেও হচ্ছে যে উত্তরবঙ্গেরই। তো তারা দুইজন, সাথে হচ্ছে যে আমাদের যে রাইটার সম্রাট প্রামাণিক স্যার, উনিও উত্তরবঙ্গের। তো হ্যাঁ। ওনাদের সবার কাছ থেকে আমি হচ্ছে যে আচ্ছা। ফোনে ফোনে প্র্যাকটিস করে নিতাম, এবং ইউটিউবে আমি হচ্ছে যে সিনেমা দেখতাম, ওই যে উত্তরের সুর হ্যাঁ, আর হ্যাঁ, উত্তরবঙ্গের ভাষা কেন্দ্রিক যেসব ভাষা, হ্যাঁ, সিনেমাগুলো আছে, টানটাই তো একটু ডিফারেন্ট হ্যাঁ, থাকে। খুবই কঠিন কাজ খুবই ছিল। কঠিন, হ্যাঁ। তবে আমার একটা দৃশ্যের কথা মনে পড়ে, আসলে এখনো গুজবাম্পস হয়, অনেক কিছুই তো মনে পড়ে। ওই যে ট্রেন দুর্বার গতিতে চলে যাচ্ছে আর তার সাথে পাল্লা দিয়ে আপনি বাইসাইকেল চালিয়ে যাচ্ছেন, মানে এখনো আসলে ওই দৃশ্যগুলোর কথা মনে হলে কি অবিশ্বাস্য লাগে না? হ্যাঁ, সেই সময় না ম্যাজিক্যাল কিছু জিনিস ঘটে যায়, যেগুলো আসলে পরে রিয়েলাইজ করতে পারি আসলে এত বড় একটা মানে রিস্কি কাজ করেছি আমরা, বা হচ্ছে যে ওই সময়টায় হ্যাঁ। ট্রেনের সাথে পাল্লা দিয়ে সাইকেল চালানো, ছোট্ট একটা দুর্ঘটনা হয়ে গেলেই হয়ে যেতে পারতো, কিন্তু আসলে আমরা চরিত্রের ভিতরে এত বুঁদ হয়েছিলাম, আসলে ওই চরিত্রটা বিশ্বাসযোগ্য ছিল যে ওরা প্রত্যেকটা দিনই ট্রেনের সাথে পাল্লা দেয়। তার মানে হচ্ছে ওরা এটা তো অভ্যস্ত, Used to, এবং Used- ভালোই পারে। ভালোই পারে, হ্যাঁ। এবং তারা কখনো এরকম মানে কোনো অ্যাক্সিডেন্টের সাথে সম্মুখীন হয় নাই। কিন্তু আমি তো বাস্তবে যখন চরিত্রটা করছি, আমি মাত্র কয়েকবার হচ্ছে ট্রেনের সাথে পাল্লা দিয়েছি, তো সেই জায়গা থেকে ভয়টা লাগতেছিল। কিন্তু চরিত্রে যখন আমরা 3জন ঢুকে গিয়েছিলাম, তখন আসলে না ট্রেনের কথা ভুলেই গেছি। আমার মনে হচ্ছিল যে ট্রেনের আগে কিভাবে যাইতে হবে সেটার জন্য আমরা পাল্লা দিচ্ছি। কি অদ্ভুত একটা, মনে হয় মনের একটা শক্তি চলে আসে যখন আপনি সেই চরিত্রে ঢুকে যান। তবে আমি শুনেছি যে 80-র দশকে আপনার বাবার কেনা সাইকেল দিয়ে আপনি সাইকেল চালানো শিখেছিলেন। হ্যাঁ, 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 আমার বাবার ওই 80-র দশকে কেনা সাইকেলটা দিয়ে আমি সাইকেল চালানো শিখছি। ওইটা হচ্ছে 3 রডের একটা ট্রায়াঙ্গেলের হ্যাঁ, ভিতর দিয়ে কালো পা রঙের ঢুকিয়ে, যেটা। হ্যাঁ, হ্যাঁ, ওইটার ভিতরে পা ঢুকিয়ে এভাবে ধরে সিটের মধ্যে ধরে, এক হাত দিয়ে হ্যান্ডেল, এক হাত দিয়ে সাইকেল, এভাবে ধরে ধরে সাইকেল চালানো শিখছি। তখন নিশ্চয়ই আপনি নাগালও পেতেন না। না, 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 ছোট। উপরে সিট তো নাগাল পেতাম আর না। ওটা তো অনেক লম্বা থাকে। লম্বা থাকতো, অনেক হাইট থাকতো। হাইট থাকে, হ্যাঁ, হ্যাঁ। এবং টাঙ্গাইলের মফস্বল শহরে আপনার বেড়ে ওঠা, এবং স্কুলের সময়টা আপনি সে পর্যন্ত সেখানেই ছিলেন। তো টাঙ্গাইলের সেই প্রকৃতির মাঝে বেড়ে ওঠা, সেই সময়টা আপনার অভিনয় জীবনে কতটা প্রভাব ফেলেছে? এই উড়াল সিনেমাতে আমার টাঙ্গাইলের যত স্মৃতি আছে, আমি কিন্তু যেভাবে সাইকেল চালানো দেখেছেন আপনারা বা দর্শকরা দেখেছেন, আমি কিন্তু ওভাবেই সাইকেল চালাইতাম, মানে ওই স্পিডে সাইকেল চালাইতাম। তারপর হচ্ছে আমাদের ওইখানে তো শালবন গজারি বন আছে, তো গজারি বনের ভিতর দিয়ে হচ্ছে চিকন সাদা রাস্তা, যেগুলো হচ্ছে পায়ে হাঁটার পথ, পথ চলতে চলতে সাদা হয়ে যায় মাটিটা, আচ্ছা, লাল আচ্ছা, মাটিটা সাদা হয়ে যায়। আচ্ছা। তো ওইখানে জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা তৈরি হয়ে যায়। তো আমরা করতাম কি, বন্ধুরা মিলে সাইকেল নিয়ে খুব স্পিডে চালাই যেতাম জঙ্গলের ভিতরে। এমনও হয়েছে যে চালাইতে চালাইতে হঠাৎ করে দেখি যে সামনের রাস্তাটা একদম মানে একদম ডিরেক্ট বামে বা ডানে টার্ন করছে। বাঁকটা খুবই। হ্যাঁ, হ্যাঁ, তখন ব্রেক ধরতে ধরতে জঙ্গলের ভিতরে চলে যেতাম রাস্তা ছাড়া দিয়ে। তো এভাবেই মানে অনেক দুরন্তপনায় কাটছে শৈশব আমার। প্রথম যখন আপনি শুনলেন যে আপনি এবং শান্তচন্দ্র সূত্রধর, তিনি আসলে এই যে দুজন মিলে পুরস্কার প্রাপ্তির ঘটনা তো ঘটেছে, তার আগে মনোনয়নের সময়টা যখন জানতে পারলেন যে মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কারে আপনারা মনোনীত হয়েছেন, সেই মুহূর্তে আসলে প্রতিক্রিয়া কি ছিল, কি মনে হচ্ছে? সেটা আসলে একটা ভয়াবহ রকমের একটা সারপ্রাইজের মতো। আমরা আসলে Surprise কেন? সারপ্রাইজ
হচ্ছে যে আমরা আসলে মানে ভাবতে পারিনি যে এত গুণী গুণী ভালো ভালো অভিনেতাদের মাঝখানে আমরা হচ্ছে যে তরুণ যারা মানে নতুন প্রথম নতুন, প্রচেষ্টায় হ্যাঁ। একদম নমিনেশন পেয়ে যাব, সেটা আসলে ভাবতে আসলে একটু প্যারা লাগতেছিল যে আসলে কি বিশ্বাস করতে কষ্ট হয় হ্যাঁ তখন, অনেক হ্যাঁ। মানে বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। তারপরেও যখন হলাম তখন বুঝতে পারলাম যে না, আমাদের উড়ালের মানে বড় একটা অর্জন আমরা হ্যাঁ। পেয়েছি আমার টিম থেকে। এবং তারপরে এই যে পুরস্কার প্রাপ্তি এবং একসঙ্গে পথ চলা, একসঙ্গে সেই আনন্দ ভাগাভাগি করে নেয়া, তো তাকে নিয়ে তো একটু শুনতেই চাই। শান্তচন্দ্র সূত্রধরকে নিয়ে একটু শুনবো, তাকে নিয়ে কি বলার আছে? ও খুবই মানে জোস একটা পার্সন। ও হচ্ছে যে কলকাতায় পড়াশোনা করেছে, তারপরে দেশে এসে এই সিনেমা, রবীন্দ্রভারতীতে হ্যাঁ রবীন্দ্র পড়ালেখা ভারতীতে করেছে। পড়াশোনা করছে। আর ঢাকায় এসে যখন আমরা উড়াল সিনেমার জন্য মানে চুক্তিবদ্ধ হই, যখন আমরা হচ্ছে কাজ শুরু করি, তখনই ওর সাথে আমার পরিচয়। ও খুবই একটু শান্ত, নামের সাথে ও শান্ত, তাই? হ্যাঁ খুবই শান্ত স্বভাবের, চুপচাপ থাকতো আর হচ্ছে যে নিজের একটা ঘোরের ভিতরে থাকতো। আর ওকে নিয়ে আমরা মজা করতাম। ওরে আসলে আমরা ওই স্ক্রিপ্ট পড়ার সেশন থেকেই শুরু করে আমরা হচ্ছে ওকে ভম্বল বলে ডাকা শুরু করছি। তো ভম্বল বলতাম সব সময়, ও রেগে যেত। আবার বলতাম যে ভাই আমি তোর মতি, তোর ভম্বল বলে তো ডাকার অধিকার আমারই। তো এরকম আরো অনেক স্মৃতি আছে। যেমন শুটিং এর মাঝখানে ও হচ্ছে যে শুট করতে করতে আমাদের ধরেন আমাদের ক্লোজ কাটতেছে বা হচ্ছে যে আমরা শুট করতেছি, ওর এখন সিন নাই, একটু পরেই হয়তো সিন, কিন্তু ওর তো হয়তো ইয়ে কোনো, ও ঘুরে ঘুরে না মানুষ দেখতেছে, ওইখানে তাকায় কে কি করতেছে সেগুলো দেখতেছে। ওর কাজ, ওর পিছনে হচ্ছে যে একজন অ্যাসিস্ট্যান্ট অ্যাসাইন করা হইতো যে ও কোথাও গেলে ঠাস করে ডাইকে নিয়ে আসবি, খুঁজে খুঁজে নিয়ে আসতে হবে, নাহলে হচ্ছে ওকে পাওয়া যাবে না, ও ঘুরতে থাকে তাহলে সবসময়। চঞ্চল, একটু নামের সাথে আবার কনফ্লিক্ট আছে। কনফ্লিক্ট আছে, ভিতরে শান্ত কিন্তু হচ্ছে যে বাহিরে ঘুরে ফেরে অশান্ত। বাহিরে অশান্ত আর কি, যে একদম এদিকে এদিকে ঘোরাফেরা করে, হাঁটতে থাকে এরকম পেটটা দুলায় হাঁটতে থাকে। তো ওই জায়গাগুলো দারুণ, মজা। এবং আপনাদের বন্ডিংটাও আসলে দারুণ চমৎকার। হ্যাঁ। বেশ ভালো লাগে, দুজন একসঙ্গে বিভিন্ন জায়গায় যাওয়াও হচ্ছে, ইন্টারভিউ দেওয়া হচ্ছে। এবং আপনাদের প্রতিদ্বন্দ্বী, তাদের বিষয়ে তো শুনতেই হবে। মনোজ প্রামাণিক এবং কামরুজ্জামান কামও ছিলেন আপনাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে, এবং তারা দুজনেই কিন্তু দুটি ওয়েব ফিল্মে অভিনয় করেছিলেন, রায়হান রাফি পরিচালিত দুটি ওয়েব ফিল্ম। তো আপনার কি মনে হয় আসলে সমালোচকরা তাদের পুরস্কার না দিয়ে আপনাদের কেন পুরস্কৃত করেছেন? আপনাদের কোন বিষয়গুলো তাদেরকে মুগ্ধ করেছে? মনোজ প্রামাণিক ভাইয়ের সাথে আমার অভিনয় করার অভিজ্ঞতা আছে, তাকদির ওয়েব সিরিজে আমরা একসাথে অভিনয় করেছি। দাদা খুবই ভালো মানুষ। আর আচ্ছা। কামরুজ্জামান কামু ভাইয়ের সাথে আমার পরিচয় হয় নাই, কিন্তু ওনারা দুজনই দুর্দান্ত লেভেলের অভিনেতা। এখন আসলে সেটা জাজরা বলতে পারবেন, সম্মানিত জুরি যারা ছিলেন আসলে তারা হয়তো মনে করেছেন যে আমরা আসলে যারা চেষ্টা করে যাচ্ছি, প্রথম প্রথম মানে স্ট্রাগলটা করে যাচ্ছি, আমাদের জন্য হয়তো উনি একটা পুশ দিতে চেয়েছিলেন যে এরা যদি আরো মানে একটু সম্মান পায় বা একটু দর্শকের কাছ থেকে ভালোবাসাটা পায়, তাহলে হয়তো সামনের দিকে আরো ভালো করার চেষ্টা তাদের বাড়বে, তারপরে আরো ভালো ভালো কাজ হয়তো উপহার দেবে। এটা হয়তো ওনাদের মনে ছিল, কিন্তু আমি বিষয়টা জানি না। আপনি একবার বলেছিলেন যে আপনি পরিচালক রায়হান রাফির সঙ্গে একটি কাজ করতে চান। এই ইচ্ছেটা কি আসলে তাকে কখনো ব্যক্তিগতভাবে আপনি বলেছিলেন, পরিচালককে জানিয়েছিলেন? না, আমার ওনার সাথে এখনো সেভাবে কথা হয়নি, জানানো হয়নি? জানানো হয়নি। তবে একদিন ওনার অফিসে গিয়েছিলাম একটা কাজের জন্য অডিশন দিতে। তখন ভাইয়া দূর থেকেই মানে উনি ওনার রুমে ছিলেন, আমি হচ্ছে এখানে মানে রিসেপশনে বসা বা হচ্ছে যে ওনার অফিসের ভিতরে বসা, জাস্ট ভাইয়াকে সালাম দিয়েছিলাম, ভালো আছেন কিনা, ভাইয়া উত্তর দিয়েছে ভালো আছে। আমার কাছে তো ওটুকুই অনেক এই বড়, ওনার পর্যন্তই? হ্যাঁ এই পর্যন্তই কথা হয়েছিল। ভাইয়া খুবই মানে খুবই সলিড মানুষ। এবং আজকে তো আসলে জানানো কিন্তু হয়ে গেল, আমি হ্যাঁ, কিন্তু হয়ে গেল। জানিয়ে দিলাম। তিনি দেখে থাকলে অবশ্যই পরিকল্পনাটি মাথায় রাখবেন। এবং এবারের আসরের আসলে মেরিল প্রথম আলো পুরস্কারে আপনার পুরস্কার প্রাপ্তির সেই অংশটুকু ছাড়া আর কোন অংশটুকু আপনার কাছে মনে হয়েছে, বা আর কোন বিষয়টুকু আপনার কাছে খুব ভালো লেগেছে, স্পেশাল মনে হয়েছে? আমার তো অনেক কিছুই মানে পুরো প্রোগ্রামটাই আমার কাছে প্রোগ্রাম খুব ভালোই লেগেছে। আমার কাছে সবচেয়ে স্পেশাল ছিল হচ্ছে যে সৈয়দ আহমেদ শাওকি ভাইয়ের যখন গুলমোহরের জন্য অ্যাওয়ার্ড নিচ্ছিলেন সেই মোমেন্টটা, জি। তারপরে নিশো ভাই আর মেহজাবিন আপু যখন হচ্ছে যে মঞ্চে খুনসুটি দুষ্টুমি, এই জিনিসগুলো আমার কাছে খুব ভালো লাগে। আর ওনারা তো আমার প্রিয় মানুষ, আমার খুব কাছে। নিশ্চয়ই, নিশ্চয়ই। পুরস্কার প্রাপ্তি তো হলো, তো এরপরে আসলে কি পরের ধাপটি কি হতে পারে, বা আপনাকে আসলে আমরা কোন কোন কাজে, কোন ধরনের চরিত্রে পেতে পারি? আসলে পুরস্কার তো হচ্ছে যে একটা সময়ের উপহার। তো আমি হচ্ছে যে নিজেকে আরো তৈরি করতেছি, সামনে আরো ভালো ভালো কাজ করার জন্য চেষ্টা করছি। আমার যাত্রা আমার চলতেই থাকবে, আমি কন্টিনিউস মানে মানে আরো পরিশ্রম চালিয়ে যাব, এবং সামনে আরো ভালো কাজ করার জন্য আরো একটা এনার্জি পেয়েছি এখন। হ্যাঁ। তো সেটা কাজ করতে থাকবো, আমার কাজ অভিনয় করা, আমি অভিনয় করতে থাকবো। এবার আরেকটু ছোটবেলার গল্পে আমি চলে যেতে চাই। আপনার 14-15 বছরের সেই সময়টাতে আসলে আপনি তো অভিনয় করেছিলেন প্রয়াত মান্নান হীরা পরিচালিত ৭১-এর ক্ষুদিরাম সিনেমায় শিশু শিল্পী হিসেবে আপনি অভিনয় করেছিলেন।
সেই স্মৃতি কি আপনার মনে পড়ে এখন? হ্যাঁ, মনে পড়ে। আসলে ওইটা হচ্ছে আমি যখন থিয়েটারে আরণ্যক নাট্যদলে যখন জয়েন করি, তার থিয়েটারে জয়েন করার প্রায় ১-১.৫ বছর পর, ১ বছর পরেই হচ্ছে যে মানান হীরা স্যার আমাদের থিয়েটারেরই প্রধান জি, সম্পাদক জি। ছিলেন, একজন প্রাক্তন প্রধান সম্পাদক ছিলেন। তখন উনি হচ্ছে যে আমার হয়তো মানে ওইরকম ছোটবেলার সেই শিশুসুলভ যে ব্যাপারটা ছিল, উনি হয়তো ওখানেই দেখতে পেয়েছেন। দেখার আচ্ছা। পরে উনি বললেন যে, "ঠিক আছে, তুমি হচ্ছে যে চলো তোমারে নিয়ে একটা কাজ করব।" পরে হচ্ছে যে ৭১-এর ক্ষুদিরাম নামে উনি চলচ্চিত্রটা বানান। এটা আসলে যে আমি আরণ্যকে থিয়েটারে জয়েন করার পরপরই আর কি হয়েছিল। আচ্ছা, ওই সময়টা ছিল। হ্যাঁ। আর সেই যে জসিম চাচার সঙ্গে ছোটবেলায় সিনেমা হলে গিয়ে হঠাৎ বৃষ্টি সিনেমা দেখা, সেই স্মৃতি কতটুকু মনে আছে? এখনো মনে আছে, কারণ আমি যেখানে থাকতাম টাঙ্গাইলের নলুয়াতে, ওখানে হচ্ছে যে মাস্টারপাড়া নামের একটা জায়গা আছে, জানাল মাস্টার বাসের পাশেই। ওইটা ঠিক অপোজিটেই হচ্ছে একটা সিনেমা হল ছিল। আচ্ছা। সিনেমা হলটার নামটা আমার মনে নেই, মানে অনেক পুরনো। এটা আসলে ভেঙে ফেলাও হয়েছে যে প্রায় ২০০৩ থেকে ৪ সালের সময়টায়। তো ওই আমরা সিনেমা দেখতে গিয়েছিলাম, কাকা তখন আমাদের বাড়িতে টাঙ্গাইলে বেড়াইতে আসছিলেন। তখন জিজ্ঞেস করতেছিলেন যে এখানে, আব্বুকে জিজ্ঞেস করতেছিলেন যে কি সিনেমা হল সিনেমা চলতেছে। আমার চাচা তো সিনেমা প্রেমী ছিলেন, সবাই আসলে ছিলেন। হ্যাঁ। তো বলতেছে যে বাসার অপোজিটেই আছে একটা সিনেমা হল, ওখানে যা দেখায়। তখন হচ্ছে আমাকে নিয়ে গেছে ওখানে। তখনকার সময়ে যে মফস্বল শহরের সিনেমা হলগুলো সাধারণত কেমন থাকে, মানে হ্যাঁ। ছোট ছোট সিট, মানে হচ্ছে যে ওই যে ভাঁজ করা চেয়ারগুলো, কাঠের চেয়ারগুলো, ওগুলো বসানো, তারপর হচ্ছে একটা ঝিরঝির টাইপের একটা পর্দা, স্বাভাবিক। কিন্তু তখন মানুষ সিনেমা হলে অনেক যেতেন, অনেক আনন্দ অনেক নিয়ে আনন্দে যেতেন। নিয়ে যেতেন, এবং সবাই অনেক এনজয় করতেন সিনেমাটা দেখার সময়। তো সেই সময় কাকা আমাকে নিয়ে যান, কাকা হচ্ছে যে দেখতেছিলেন এই পাশে চেয়ারে আমি বসা, এই পাশে। পরে দেখি যে এখানে হচ্ছে যে ওই যে ছারপোকা টাইপের কিছু ছিল, হ্যাঁ। ওটা কামড়ানো শুরু করছে। কাকা আমাকে তার উড়োতে বসাইছে। তখন তো মাত্র কয় বছর, ৭ বছর বয়সে, ৬-৭ বছর বয়স। তখন হচ্ছে যে কাকার কোলে বসে থেকে আমি সিনেমাটা দেখা, ওইটাই আমার প্রথমবার একদম সিনেমা হলে গিয়ে সিনেমা সিনেমা দেখা। দেখা। আপনি তো এর পরবর্তীতে আসলে যখন বড়বেলায় স্বপ্ন নিয়ে এগিয়েছেন, স্বপ্ন দেখেছেন, বেশ ভালো ভালো কিছু কাজের সঙ্গে আপনি যুক্ত ছিলেন। তাকদীর, কাইজার, ভাইরাসের মতো জনপ্রিয় ওয়েব সিরিজের সাথে আপনি যুক্ত ছিলেন। তো সেই ওটিটিতে আসলে অভিনয়ের সুযোগটা আপনার কিভাবে এসেছিল? ওটিটিতে আমার সুযোগ এসেছিল হচ্ছে তাকদীর দিয়ে। তাকদীরই মনে হয় যে আমার তাকদীর খুলে খুলে দিয়েছিল। দিয়েছে সত্যি। হ্যাঁ, আর সেটার জন্য আমি মানে গ্রেটফুল যে শাওকি ভাইয়ের প্রতি। কারণ আমি এখনো স্বীকার করি যে শাওকি ভাই আমাকে মানে জার্নিটা করাইছেন, উনি আমার জার্নিটা স্টার্ট করে দিয়েছিলেন। তো শাওকি ভাইয়ের সাথে তাকদীর সিরিজের কাজের অভিজ্ঞতা খুবই দারুণ ছিল। আর ওখানে শাওকি ভাই ছিলেন, অনিম ভাই ছিলেন। অনিম ভাই তো গ্রেট পারসন, মানে হ্যাঁ, মজার। দারুণ মানুষ। আমার এখনো একটা ছোট্ট স্মৃতি বলি, শেয়ার করি। নিশ্চয়ই। সেটা হচ্ছে যে তাকদীর সিনেমার সময় আমরা ৩০০ ফিটে একটা জায়গায়, পূর্বাঞ্চলে নীলা মার্কেটের ওই পাশে একটা জায়গাতে শুটিং করছিলাম। তখন রাত হয়ে গেছিল আর বৃষ্টি পড়তেছে অনেক। আমি তো আমার বাইক নিয়ে গিয়েছিলাম শুটিং এ। তো ওনারা বলতেছে যে তুমি আগে আগে যাও, আমরা পিছনে পিছনে গাড়িতে আসি, একা যাবা না। আচ্ছা। শাওকি ভাই, অনিম ভাই আমাকে ছাড়তেছে না বাইকে একা, আমাদের সাথে ইউনিটের সাথে মুভ করো। কারণ তখন আর একটু বেশি ছিল, মানে নির্জন ছিল, আর আরো বেশি নির্জন ছিল। তখন হচ্ছে আমি বাইক স্টার্ট দিয়ে রেইনকোট টেনকোট পরে বাইক স্টার্ট দিয়েছি। তো সামনে হচ্ছে যে বৃষ্টির কারণে ওই যে মাটি ছিল সেটা কাদা পিচ্ছিল হয়ে গেছে। আমি জানি না, মানে আস্তে একটু টান দিলাম, বাইকটা একটু গেল, তারপর ঠাস করে পড়ে স্লিপ গেছি, করে। স্লিপ করে পড়ে গেছি। আমি আবার উঠাইলাম, উঠায় আবার বসলাম, আবার একটু টান দিলাম, আবার স্লিপ খেয়ে পড়ে গেছি। ও গড, ব্যথা পেয়েছিলেন না? না না অনেক? না, ব্যথা পাইনি। আচ্ছা। মানে জাস্ট হচ্ছে যে একটু আগানোর পরপরই চাকা স্কিড করে পড়ে যাচ্ছিল, আমি বাইক ছেড়ে দিচ্ছিলাম। তখন অনিম ভাই কি করলো, অনিম ভাই হচ্ছে যে গাড়ি থেকে বের হলো, বের হয়ে এসে, এই তুমি পিছনে বসো। অনিম ভাই আমার বাইকে বসলেন, বইসা পরে হচ্ছে যে ওনার পিছনে আমি বসে একদম ৩০০ ফিট মেইন রোড পর্যন্ত চলে আসি। ভাই আমাকে অতটুকু রাস্তা পর্যন্ত একদম আগায় দিয়ে তারপর হচ্ছে বলছে যে এবার গাড়ির সামনে সামনে আগাও, এখন আর স্লিপ কাটার ভয় নেই তো। ভাইয়া আমাকে অনেক অনেক ভালোবাসে, টেক কেয়ার অনেক করেছেন টেক করে আপনার। করেছেন। তারা মানুষ অসাধারণ হ্যাঁ, মানুষ। দারুণ দারুণ, এবং তাদের কাজও দারুণ, তাদের সাথে চমৎকার সময়ও কাটে। তবে তাকদীরের সুযোগটা আপনার কাছে কি করে এসেছিল, কার মাধ্যমে এসেছিল? তাকদীরের সুযোগে আমাকে আসলে কাস্টিং কল করে হচ্ছে স্বাধীন, ফ্রিডম স্বাধীন নামের এক কাস্টিং ডিরেক্টর আচ্ছা। আছে, ও আমাকে কাস্টিং করে।
তো ওই স্বাধীন ছাড়াও হচ্ছে যে সাইফুল ইসলাম খান, যিনি হচ্ছে তাকদিরের চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, উনিও হচ্ছে যে সেটার সাথে সম্পৃক্ত। এই দুজন মানুষ হচ্ছে যে আমাকে শাওকি ভাইয়ের সাথে আসলে পরিচয় করায় দেওয়া। তারপরে অডিশন দিতে হয়েছে। হ্যাঁ, অডিশন তেমন না, স্ক্রিপ্ট ব্রিফ করা বা হচ্ছে যে ক্যারেক্টার ব্রিফ করার ব্যাপারে আমি ফিল্ম নয়ারে তখন গিয়েছিলাম। বাহ, তারপরে তো একটু একটু করে আরো কাজ করা শুরু করলেন। আপনি 2021 সালে ওটিটি প্ল্যাটফর্ম চরকির উদ্বোধনী দিনে প্রমোশনাল ভিডিওতে নন্দিত অভিনেত্রী জয়া আহসানের সঙ্গে অভিনয় করেছিলেন, কাজ হয়েছিল। সেই কাজের অভিজ্ঞতা একটু শুনবো। সেই কাজের অভিজ্ঞতা খুবই মজার। তখন প্যান্ডেমিক শেষ হচ্ছে, মানে ওই সময়টার, তখন হচ্ছে যে কাস্টিং ডিরেক্টর কলি আপু ছিলেন। আচ্ছা। তো আর কামরুন নাহার কলি, উনি আমাকে হঠাৎ করে ফোন দিলেন, ফোন দিয়ে বললো যে ভাই আপনার লুকটা পাঠান তো। আমি তখন হচ্ছে যে ছবি পাঠাইলাম, ছবি সে খুব চটপটে, এখনই দিতে হবে, এটা এখনই দিতে দিতে হবে, হবে ভাই, এভাবে একটু দিতে দেন হবে। না ভাই প্লিজ। আমি বললাম যে আচ্ছা দিচ্ছি আপু, ছবি দিলাম, ছবি দেওয়ার পরে ভাই আমি আপনার একটা জিনিস পাঠাচ্ছি, এই ভিডিওটা দেখে আমাকে একটু কপি করে পাঠান। Right. দেন আমি হচ্ছে যে দেখলাম যে সল্ট বের ভিডিও। সল্ট বেকে আমি তখনও ভালোভাবে চিনতাম না। তখন আমি ভিডিওটা দেখে মনে হচ্ছে যে এ তো মানে অদ্ভুত একটা ক্যারেক্টার। তখন আমি করলাম কি, রান্নাঘরের হচ্ছে যে কি বলে, ওই রান্নাঘরে যে ক্যামেরাটা এভাবে দাঁড় করে, চুলটা ওভাবে বেঁধে চশমাটা পরে তারপর হচ্ছে ওরকম করে অডিশনটা দিলাম। অডিশনের ভিডিও পাঠানোর পরপরই আধা ঘন্টা 1 ঘন্টা পরে হচ্ছে কলিয়াপু আদনান ভাইকে বললেন, দেখালেন ভিডিওটা, আদনান ভাই ইমপ্রেস। দেন হচ্ছে কলিয়াপু বলতেছে যে ভাই আপনি তো সিলেক্ট হয়ে গেছেন, আদনান ভাইও পছন্দ করেছেন, তারপর হচ্ছে অন্নয় পাটোয়ারিও পছন্দ করেছে। অন্নয় পাটোয়ারি ছিল ওই কাস্টার ডিরেক্টর, তো অন্নয় পছন্দ করেছেন, তো আপনি ফাইনাল ভাই, আপনাকে ডেটটা জানিয়ে দিচ্ছি, আমরা 2-3 দিনের মধ্যে শুটে যাব। তো এরপরে আমি সেটে যেয়ে শুনি যে জয়া আহসান আপা, উনি একমাত্র আর্টিস্ট আর আমি সেকেন্ড, আমরা দুজনেই হচ্ছে যে এই কাজটার, আমার অংশটুকু ওইটুকু, বাকিটুকু সব জয়া আপার। তো ওনার সাথে প্রথম স্ক্রিন শেয়ার মানে আমার কাছে খুব মানে অবিশ্বাস্য ছিল, অবিশ্বাস্য। কারণ এত গুণী একজন মানুষ এবং গুণী একজন অভিনেত্রী, যার সাথে আসলে কাজ করতে পারলে, মানে এটা আগে চিন্তা করতাম যে ওনার সামনে যদি কোনোদিন যেতে দাঁড়াতে পারতাম, পারি। দাঁড়াতে পারি, তাহলে সেটা আমার জন্য আসলে অনেক বড় একটা অপরচুনিটি ছিল। তো সেইটা হয়ে গেছে, এখন মানে স্বপ্নের মতো লাগতেছিল যে আরে ওনার কো আর্টিস্ট হিসেবে একই ফ্রেমে কাজ করতেছি। সেইটা আসলে আমি খুব প্লিজড, আমি মানে স্যাটিসফাইড হয়ে গেছি। ওই কাজটার পরপরই আমার খুব ভালো লাগা শুরু করছে যে আমার মনের একটা ইচ্ছা অন্তত পূরণ হয়েছে। এবং খুব মানে একটা মজার ব্যাপার সেটা হচ্ছে যে অ্যাওয়ার্ড নেওয়ার পর আমি নামতেছি, তখনই জয়া আপা, তখন জয়া আপা, আমি জয়া আপাকে দেখে সামনের দিকে আগে গেছি, জয়া আপা সুন্দর করে হাত ইশারা করলেন, আমি মানে হ্যান্ডশেক করলেন। আমার কাছে এগুলো স্বপ্নের মতো লাগতেছিল যে যার কাছ থেকে হচ্ছে, যার সাথে কাজ করার স্বপ্ন ছিল, ওনার সাথে কাজ হয়েছে এবং উনি সর্বপ্রথম স্টেজ থেকে অ্যাওয়ার্ডটা নিয়ে ওনার কাছ থেকে প্রথম আবার ভালোবাসাটা পাওয়া, এটা আমার কাছে অনেক বড় একটা ব্যাপার ছিল। সত্যি অনেকক্ষণ তো আমি অভিনেতা মাহফুজ মুন্নার গল্প শুনেছি, এখন আর তার গল্প শুনতে চাই না, গানের মানুষের খোঁজ করব। আমি যতটুকু শুনেছি যে আপনি আপনার মায়ের কাছ থেকেই ছোটবেলা থেকে আসলে তাকে দেখে দেখেই গান শিখেছেন, তো গানের প্রতি সেই ভালোবাসাটা হয়েছে, কিভাবে সেই আসক্তিটা হয়েছিল? আম্মু তো মানে ছোটবেলা থেকেই আমার ছোটবেলা থেকেই আম্মুর গানের গলা শুনতাম আমি। আম্মু রান্নাঘরে যাইতেন, যাওয়ার পরে হচ্ছে খালি গলায় এমনি গান করতেন? খালি গলায়, একদম খালি গলায়। আচ্ছা। আম্মু কোনো সময় প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষাও নেন নাই, এবং আমারও না কোনো সময় আসলে সারেগামা পা বা হচ্ছে যে এই যে প্রাতিষ্ঠানিক শিক্ষা, এগুলো মানে নেওয়া হয়নি। কিন্তু আমি জাস্ট হচ্ছে যে গানটাকে ভালোবাসি, আম্মুর মানে সেই জিনগতভাবে পেয়ে যাওয়া একটা আশীর্বাদ আর কি, সেটা পেয়ে গেছিলাম। আচ্ছা, তো সেই চর্চার সাথে কখনো আর থাকা হয়নি পরবর্তীতে? আপনি সেই স্বপ্নটি কেন লালন করেননি? সেই স্বপ্নটি আসলে আমার মনে হয়েছিল যে আমি মানে ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছিলাম, অনেক জায়গায় মুভ করে ফেলছিলাম, যে আমি আসলে এইটা করব না ওইটা করব, এই সব জায়গা নিয়ে কনফিউজ থাকার কারণে আমি হচ্ছে চিন্তা করেছি না, আমি যে কোনো একটা জায়গায় ফোকাস দেই, ওইটা নিয়ে আগাই। পাশাপাশি হচ্ছে যে যদি গান কখনো গাই বা হচ্ছে গাইতে হয়, তখন আমি সেটা গান গাইবো আর কি। জি, তবে সেই কাজও তো একটু হয়েছে, সেই গল্প শুনতে চাই। রঙিন শহর শিরোনামের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের সুর, সঙ্গীত এবং গানে তো আপনি কণ্ঠ দিয়েছেন, তো সেই কাজটির অভিজ্ঞতা শুনে কেমন হয়েছিল? ওই গানটার লিরিক্সগুলো অসাধারণ, মানে এই গানটার লিরিক্স লিখেছে মাসুদ আহমেদ, যিনি এই কাস্টার ডিরেক্টর। 27/1 নামের একটা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ছিল, ওইটারই গান। আর এটা খুবই আসলে মানে লিরিক্সগুলো শুনলে হ্যাঁ খুব গায়ে কাটা দিয়ে ওঠে। এই গানটা সুর করাটা খুব কষ্ট হয়ে গেছিল আমার জন্য, মানে 3 ধরনের প্যাটার্নের সুর এটা। তো গানটার লিরিক্সগুলো অসাধারণ, ইউটিউবে আছে এখনো অনেকেই। আমি যদিও ওইটা শুধুমাত্র একটা গিটার আর খালি গলায় গাওয়া হয়েছে। হ্যাঁ,
তো এরকম আর কয়টি গান করা হয়েছে? আমি মাসুদ আহমেদের আরেকটা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আন্ডার ওয়াটার, ওইটারে একটা নারী টাইটেলের একটা গান আছে, যেটা হচ্ছে যে আমি এবং সাথে নুসরাত রেজা খান নামের একজন কণ্ঠশিল্পী, উনিও গিয়েছেন। তারপরে আমার আরেকটা গান প্লেব্যাক হওয়ার কথা ছিল, মানে প্লেব্যাক করেছিলাম আমি, কিন্তু সিনেমাটা রিলিজ না হওয়ার কারণে এখনো রিলিজ হয়নি। তো ওই সিনেমাতেই হচ্ছে যে আমার খুব মানে পছন্দের মানে কি বলবো মিউজিশিয়ান বা মিউজিক ডিরেক্টর বলি, ইমন চৌধুরীর মিউজিক ডিরেকশনে আমি হচ্ছে যে কাজ করতেছিলাম, কিন্তু গানটা রিলিজ হলো না, কাজটাও হচ্ছে পেন্ডিং এ আছে, ওইটা এখনো রিলিজ হয়নি। ওইটা একটা ফোক সং ছিল। তো নিশ্চয়ই সামনে এরকম আরো কিছু প্রজেক্টে আপনার কাজ হবে, গান হবে আশা করছি। তবে আজকে কিন্তু আপনাকে গান না শুনে ছাড়ছি না, এই মুহূর্তে একটা গান শুনতে চাই। আপনার পছন্দের ভালো লাগার কোনো গানের ছোট্ট করে 2 লাইন যদি শুনতে পারি। আমার খুব প্রিয় একটা গানের মধ্যে হচ্ছে আমি তো আমার ফোক সং সবাই পছন্দ করে, আমার এন্ড থেকে যে মুন্না তুই ফোক সংটা খুব ভালো গাস, তো ওইটাই সবসময় মানে সবাই শুনতে চায়। শুনি। তো আমি একটা ফোক সং করি, আর সেটা হচ্ছে যে আমার মন মজাইয়া রে, দিল মজায়া মুর্শিদ নিজের দেশে যায়, ওই গানটা করি। শুনবো। ও মুর্শিদ একই আমার ভাঙা ঘর, তার উপরে লহরে সর, কখন জানি এই ঘর ভাঙ্গা পরে রে, আহবের নেওয়ারি রে, কাঁচা বাঁশের বেড়া রে, আহবের নেওয়ারি রে, কাঁচা বাঁশের বেড়া রে, বাজার তুলিয়া নিল চুহুরায় রে, আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজে হের দেশে যায়, আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজে হের দেশে যায়। বাহ, দারুণ দারুণ দারুণ, এত গুণী একজন মানুষ আপনি। তবে যেই স্বপ্ন আপনি দেখছেন, আমরা সকলেই চাই আসলে আপনার সেই স্বপ্নগুলো পূরণ হোক। বিনোদন সারাদিনে আসবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ। ধন্যবাদ মাছরাঙা টেলিভিশন, ধন্যবাদ বিনোদন সারাদিনের সাথে সম্পৃক্ত যারা আছেন, এবং আমি বিশেষ ধন্যবাদ দিতে চাই আমার পরিবার, আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন, আমার শুভানুধ্যায়ী যারা আছেন, এবং উড়াল টিমের সবাইকে, এবং আমার ভালোবাসার ভালো লাগার মানুষ যারা আমাকে অনেক বেশি ভালোবাসেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ, এবং তাদের প্রতি অনেক ধন্যবাদ যে আমাকে সাপোর্ট করেছেন। এবং আমি চাই যে আপনারা আমাকে দোয়া করতে থাকেন, আমি যেন ভালো মানুষ এবং ভালো একজন অভিনেতা হয়ে উঠতে পারি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।